আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পাঠ্যক্রম 4 বছর করা সহ 6 দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, তেজগাঁওয়ের সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট। প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বিএনপির প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচনী রোডম্যাপ সহ চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। মহাখালীতে 5 জন নিহতের তদন্ত 20 জুলাইয়ের মধ্যে শেষ করতে ট্রাইব্যুনালের নির্দেশ, মোহাম্মদপুরে মাথায় গুলি করার মামলায় জিজ্ঞাসাবাদ 27 এপ্রিল। এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় হচ্ছে শিগগিরই, জানালেন প্রধান বিচারপতি। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। স্যার, এর আগে আপনারা ফেব্রুয়ারি 10 তারিখে এসেছিলেন, তখন বলেছিলেন আপনি বেরিয়ে হয়ে যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে। আজকে প্রায় 2 মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি। সময় কি প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা? ডিসেম্বর থেকে জানুয়ারি না, ডিসেম্বরও হতে পারে। এটা ডিসেম্বরের এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথা পরিষ্কার করে বলেছি যে হাওয়ার কাট আউট টাইম একটা একটা করে আসলে আমার সাথে সহজ হবে। করে আমরা আপনি অন্য কোনো বিষয়ে কথা হয়েছিল এই প্রশাসনে, সেখান থেকে বেরিয়ে সবচেয়ে বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে পর্যন্ত সন্তুষ্ট নয়। আর এই বিষয়টা আসলে আলোচনাকে আসলে ফলপ্রসূ হয় এক কথায় বলতে পারি। একই প্রশ্নে এছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে? রোডম্যাপ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে? অনেক বিষয়ে আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর সাথে যোগাযোগ করছি। রাজু, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আপনি আমাদেরকে বিস্তারিতভাবে জানাবেন। তাদের দাবি দেওয়া না মানা হয়, তারা আবারও এখানে আজকের দাবিতে যে দাবি সে দাবিতে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেটা যদি আমি একটু বলি, সেটা যে জুনিয়র ইন্সপেক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% প্রমোশন কোটা, সেটা বাতিলের দাবি জানিয়েছেন তারা এবং জানিয়েছেন যে নন টেকনিক্যাল যে নিয়োগগুলো দেওয়া হয় ক্রাফট ইন্সট্রাক্টর পদে, সেগুলো তারা পরিবর্তনের দাবি জানিয়েছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কোর্সে যে কোনো বয়সে ভর্তির একটা সুবিধা আছে, সেই সুবিধাটা তারা বাতিলের দাবি জানিয়েছেন এবং তাদের দশম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদেরকে 10ম বোর্ডের নিয়োগের দাবি জানিয়েছেন এবং তারা জানিয়েছেন আরেকটা দাবি যেটা তাদের এখন যে কারিকুলাম সেটি বাংলা মিডিয়ামে পরিচালিত হচ্ছে, কিন্তু বিএসসিতে ইংরেজি ভার্সনে হয়। তারা বলছে যে তাদের এই কারিকুলাম ইংলিশ মিডিয়ামে করার জন্য এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন সহ স্বতন্ত্র কারিগরি উচ্চ শিক্ষা বোর্ড গঠনের দাবি জানিয়েছেন এবং তারা জানিয়েছেন সকল যে পলিটেকনিকগুলো আছে রাজু, ধন্যবাদ আপনাকে।
6 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের দেওয়া পদোন্নতির রায় হাইকোর্ট অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। সেই সাথে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ 6 দফা বাস্তবায়নের দাবি জানান তারা। পরে প্রশাসনের দেওয়া আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানী মহাখালীতে 5 জন নিহতের ঘটনার তদন্ত 20 জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অভ্যুত্থান চলাকালে রাজধানী মোহাম্মদপুর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা মামলা আনসার সদস্য ওমর ফারুককে 27 এপ্রিল তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে তিনি একথা জানান। তিনি বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, অচিরেই চূড়ান্ত রূপ পাবে। প্রধান বিচারপতি আরও বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা দূর করতেও কাজ চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর নোয়াখালী সড়কে বালুবাহী 2টি ড্রাম ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 জন। বুধবার ভোর 4:30টার দিকে লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাকা পাংচার হলে নাজিরপুর এলাকায় গিয়ে থেমে যায়। একই দিক থেকে বালু নিয়ে দ্রুত গতিতে আসা আরও একটি ড্রাম ট্রাক চাকা পাংচার হওয়া ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার সজীব ও চালকের বন্ধু সাকিব ঘটনাস্থলে নিহত হন। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রাস্তায় পড়ে যাওয়া ট্রাকটির সামনের অংশ কেটে ভেতরে থাকা 2 জনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সরকারি কর আদায় ব্যতিক্রমী হালখাতার আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস। শুভ হালখাতার ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে ভূমি অফিসের চত্বর। ফিতা কেটে হালখাতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লাইনে দাঁড়িয়ে জমির খাজনা দেন ভূমি মালিকরা। খাজনা দেওয়ার পর খাওয়ানো হয় মিষ্টি, মোয়া ও মুড়ি। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে নাজিব বেগের রিপোর্ট। বৈশাখের শুরুতে দোকানের বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করা হলেও এবার জমির খাজনা তুলতে করা হয়েছে এই আয়োজন। এমন হালখাতার আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন। জমির মালিকরা খাজনা দিতে আসলে খাওয়ানো হচ্ছে মিষ্টি, মুড়ি, মোয়া। কর আদায়ের ক্ষেত্রে হালখাতার একটা ব্যবস্থা করেছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর খাজনা দিলাম, আবার মিষ্টি খেলাম। ভূমি অফিসে দেখলাম যে তারা হালখাতার মাধ্যমে টাকা নিচ্ছে। জমির হালখাতা বা খাজনা দেওয়ার জন্য হালখাতায় প্রথম দেখতেছি। এগুলো দরকার, এগুলো সবচেয়ে উত্তম। মানুষ কোনো হয়রান নেই, সাথে সাথে আসবে নাকি টাকা দিয়ে হয়েছে, হালখাতা করে হয়েছে, খাওয়া হয়েছে, মিষ্টি চলে যাবে। হালখাতার মাধ্যমে আগে জমির খাজনা তোলার কালের আবর্তনে হারিয়ে যায়। সেই ভাব দ্বারাই জমির মালিকদের উৎসাহের সঙ্গে খাজনা দিতে দাতাগণ আছে, তারা এখানে অংশগ্রহণ করছে। আশা করি আমাদের যে টার্গেট আছে ভূমি উন্নয়ন আদায়ের, আমরা সফল হব। ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং সেই দূরত্বকে ঘুচিয়ে নিয়ে আসতে মানুষ যাতে সরকার অফিসে এসে ভালো বোধ করে, স্যাটিসফ্যাক্টরি সেবা পায়, সেটার জন্যই আমি এই আয়োজনটি করেছি। পয়লা বৈশাখের পরদিন নাগেশ্বরী উপজেলার 15টি ভূমি অফিসে একযোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয় হালখাতার অনুষ্ঠান। নাজিব বেগ, চ্যানেল আই।
3 দফায় 151.5 মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ ও উদ্ধার অভিযান শেষে মিয়ানমার থেকে দেশে ফিরেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমারে পাঠানো উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে 28 মার্চ থেকে বিভিন্ন ধাপে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি 55 সদস্যের উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। এই সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। 885 জনকে চিকিৎসা দেন চিকিৎসা মেডিকেল দল। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বর্ণিল আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টি স্নাত দুপুরে স্থানীয় সময় 12 এপ্রিল শনিবার রমনা বটমূলের আদলে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের আয়োজক এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামের একটি সংগঠক। নিউ ইয়র্ক থেকে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বর্ষবরণের এবারের আয়োজনটি উৎসর্গ করা হয় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি প্রয়াত সঞ্জিদা খাতুনকে। শুভেচ্ছা বক্তব্যে কথা জানান আয়োজক ও অংশগ্রহণকারী শিল্পীরা। আমাদের এই সমস্ত অনুষ্ঠানটা আমরা উৎসর্গ করছি আমাদের প্রাণের মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ প্রয়াত সঞ্জিদা খাতুনের স্মৃতির উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যেও পুরো টাইমস স্কোয়ার জুড়ে ছিল জমজমাট উৎসব। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, নেপাল সহ কয়েকটি দেশের শিল্পীরা পরিবেশন করেন নিজ নিজ দেশের লোকজ গান ও নৃত্য। শুধু নিউ ইয়র্ক না, এই জয়ের মধ্যে ঝঞ্ঝার মধ্যে নিউ জার্সি, কানেকটিকাট, বস্টন, ওয়াশিংটন থেকে মানুষ ভালোবেসে বর্ষবরণ করতে টাইমস স্কয়ারে। শুভ নববর্ষ, happy Bengali day, like happy new year, and it's come on the Thai New Year as well. Tomorrow is our New Year as well for Songkran. So like this is my great honor and pleasure to be here once again. অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহিতোষ তালুকদার তাপস আর সুদীপা চৌধুরীর পরিচালনায় নতুন প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব। বৈশাখের গান ছাড়াও ছিল গুণীজন সম্মাননা, সমবেত সঙ্গীত, পুঁথিগান সহ লোকজ নানান আয়োজন। অনুষ্ঠানের আহ্বায়ক শিল্পী রথীন্দ্রনাথ রায়, শুভেচ্ছা দূত লায়লা হাসান ও লুৎফুন্নাহার লতা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সময় হলো বিরতি নেব, ফিরে এলাম বিরতির পর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেছেন শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে 3 সদস্যের প্রতিনিধি দল। গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে এই বৈঠক চলছে। এই বৈঠক ছাড়াও বিকেল 3:15টায় এনসিপি এবং 4:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ সফরে আসা মার্কিন প্রতিনিধি দল। 3 দফা 151.5 মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ ও উদ্ধার অভিযান শেষে মিয়ানমার থেকে দেশে ফিরেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমারে পাঠানো উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে 28 মার্চ থেকে বিভিন্ন ধাপে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি 55 সদস্যের উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। এ সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। 885 জনকে চিকিৎসা দেন চিকিৎসা মেডিকেল দল। মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3টি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধারের দায়িত্ব বাংলাদেশকে প্রদান করে, যা বাংলাদেশের উদ্ধারকারী দল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে। বাংলাদেশ চিকিৎসা সহায়তাকারী দল মিয়ানমারের নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। সামরিক ও অসামরিক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মেডিকেল দল তাদের মোতায়েনকালীন সময়ে 17টি জটিল অস্ত্রোপচার সহ সর্বমোট 885 জনকে চিকিৎসা সেবা প্রদান করে।
প্রতি বছর বাংলাদেশে 15 থেকে 19 বছর বয়সী প্রায় 1,20,00,000 কিশোরী এবং 20 থেকে 24 বছর বয়সী অনেক তরুণী বিয়ের পরপরই সন্তান জন্মদান করেন। প্রতিটি গর্ভাবস্থা এবং জন্মদান প্রক্রিয়া একজন কিশোরী বা তরুণীর জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নেতৃত্বে সেভ দ্য চিলড্রেন এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো মা বাবা হতে যাচ্ছেন এমন দম্পতিদের জন্য প্রসব পরবর্তী সেবার হার, মান এবং প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বৃদ্ধির লক্ষ্যে 2019 সাল থেকে কাজ করে আসছে সংযোগ প্রকল্প। নোয়াখালী এবং মাদারীপুর জেলার 8টি উপজেলায় তাদের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন করেছে। কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আশরাফি আহমেদ, অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রকল্প সহযোগী ও সংশ্লিষ্ট স্টাফ ও স্টেক হোল্ডাররা অংশ নেন। গত 24 ঘন্টায় গাজা ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরো 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 69 জন। গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর গাজায় 1630 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 4302 জন। এতে 2023 সালের অক্টোবর থেকে গত 18 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনী বর্বরতায় উপত্যকাটিকে মৃতের সংখ্যা 51,000-এ পৌঁছেছে। ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,16,343 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার ইন্টেল টাটার বিশেষ সংবাদ। সুনামগঞ্জে উজানে চলতি মাসে 18 তারিখ থেকে এক সপ্তাহের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই অবস্থায় কৃষকের ধান ঘরে তোলার আগ পর্যন্ত জেলা প্রশাসক, ইউনো সহ জেলা ও উপজেলার প্রশাসনিক কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে 80 থেকে 90% ধান পাকলেই কৃষকদের ধান কাটার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা আল আজাদ। এই সময় তারা জানান, আগামী এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতে অতিরিক্ত বৃষ্টিপাতে নদীর পানি বাড়তে পারে। কৃষকদের আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে। আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো সেক্ষেত্রে নদ নদী পানি বৃদ্ধি পেতে পারে এবং এতে হাওড় অঞ্চলের ভিতরে যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলো নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 দিন পরে কাটবো, একটু পাইকে নেক, এই ধরনের সময় যেন 80 থেকে 90% মধ্যে থাকলে যেন ওনারা কেটে ফেলে, অন্তত এই দুর্যোগের সময় যদি যেটা আশঙ্কা করা হচ্ছে। তারপরে যদি দুর্যোগ না হয় আল্লাহ ভরসা, তাহলে পরে তো আমরা আরো কিছুদিন সময় পাচ্ছি। এবারে প্রকৃতি সংবাদ। দেশে প্রথমবারের মতো ঘড়িয়ালের প্রজনন কেন্দ্র গড়ে উঠল রাজশাহীতে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে প্রজনন হার কমে যাওয়ায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ঘড়িয়াল। মহাবিপন্ন ঘড়িয়াল রক্ষায় প্রজনন কেন্দ্রকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন প্রাণীবিজ্ঞানী ও পরিবেশবাদীরা। আবু সালেম মোহাম্মদ ফাত্তার তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের পদ্মা, মেঘনা ও যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদ একসময় ছিল ঘড়িয়ালের আপন ঠিকানা। কিন্তু নদী দূষণ, নাব্যতা সংকট, অবৈধ শিকার, পাচার ও খাদ্য সংকটে জলজ এই নিরীহ সরীসৃপ প্রাণীটি এখন মহাবিপন্ন। এমন সংকটময় প্রেক্ষাপটে রাজশাহীর পবা নার্সারির পুকুরে করা হলো ঘড়িয়ালের প্রজনন কেন্দ্র। গাজীপুর সাফারি পার্কের 2টি ঘড়িয়াল অবমুক্ত করা হয় এই প্রজনন কেন্দ্রে। 3টা ফিমেল এবং 1টি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া। এখানে যারা কাজ করে তারাই কিন্তু এটা মনিটর করবে এবং তারাই কিন্তু এখান থেকে ডিম কালেকশন বা ডিম দেখা তাদেরকে আমরা ট্রেন্ড আপ করে তুলছি। সুতরাং এখানে সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে এই কাজগুলো চালিয়ে নেওয়া, বন বিভাগের পক্ষ থেকে এই কাজগুলো চালিয়ে নেওয়া মোটেই আমাদের জন্য অসুবিধা হবে না। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমেই ঘড়িয়াল আবার ফিরতে পারে পদ্মা, মেঘনায় তার আপন প্রাকৃতিক পরিবেশে, বলছেন
পরিবেশবিদরা। ঘড়িয়াল যাতে কোলাহল মুক্তভাবে থাকতে পারে সেই চেষ্টা করা হবে এবং আমরা আশাবাদী যে সামনের ব্রিডিং সিজনে হয়তো এখান থেকে আমরা ডিম পাবো এবং ডিম পেলে আমরা চেষ্টা করবো সেগুলো যাতে প্রপারলি হ্যাচ করে ডিম ফুটে বাচ্চা পেতে হয় সেই চেষ্টা, এবং পরবর্তীতে এই ব্রিডিং সেন্টার যে কমপ্লিট ডিজাইন আছে ক্রমান্বয়ে সেগুলো কমপ্লিট হলে এটা পূর্ণাঙ্গ একটি প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। মহাবিপন্ন ঘড়িয়ালের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি জনসচেতনতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাঠ্যক্রম 4 বছর করা সহ 6 দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, তেজগাঁও সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট। প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বিএনপির প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচনী রোডম্যাপ সহ চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। নোয়াখালীতে 5 জন নিহতের তদন্ত 20 জুলাইয়ের মধ্যে শেষ করতে ট্রাইব্যুনালের নির্দেশ, মোহাম্মদপুরে মাথায় গুলি করার মামলায় জিজ্ঞাসাবাদ 27 এপ্রিল। এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় হচ্ছে শিগগিরই, জানালেন প্রধান বিচারপতি। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা। চ্যানেল সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।